হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর জন্য জিওগ্রাফির ক্ষেত্রে সেকেন্ড সামেটিভ ইভলিউশন রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর যে 6 নম্বর স্কুল আছে হাওড়া জেলা স্কুল, তার সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো। প্রথমেই তোমরা দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের দাগের একে দেখো, পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হলো অপশন বি হবে রাইট অ্যান্সার, সূর্য। 2 নম্বরে দেখো, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রভাবিত হয়, অপশন সি হবে রাইট অ্যান্সার, কর্কটি উচ্চচাপ বলয় থেকে। 3 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরের কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হলো, অপশন ডি হবে রাইট অ্যান্সার, পশ্চিম দিক। 4 নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও, দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী ও অববাহিকাযুক্ত যে নদীটি নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হলো, অপশন সি হবে রাইট অ্যান্সার, আমাজন। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ ও ট্যারান্টুলা মাকড়সা মাংসাশী পিঁপড়ে রক্তচোষা বাদুড়স ভয়ঙ্কর দুর্ভেদ্য কাঁটা ঝোপ জঞ্জালে ভরা তা হলো, অপশন বি হবে রাইট অ্যান্সার, সেলভা। 6 নম্বরে দেখে নাও, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো, অপশন এ হবে রাইট অ্যান্সার, আর্জেন্টিনা। 2 থেকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে তাকে কি মেঘ বলে? তাকে অ্যান্সার হবে কিউমুলোনিম্বাস মেঘ বলা হয়। 2 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি কত মিলিমিটার? মিমি মানে মিলিমিটার। সাধারণত 0.02 বা মিলিমিটার, যা বৃষ্টির আকারে পড়লে 0.5 বা 0.5 মিলিমিটারের বেশি হয়। 1501 খ্রিস্টাব্দে কে উত্তর আমেরিকা মহাদেশের আবিষ্কার করেন? অ্যান্সার হবে দেখো আমেরিগো ভেসপুচি 1501 খ্রিস্টাব্দে হচ্ছে আমেরিকা মহাদেশের আবিষ্কার করেন। 4 নম্বর কোশ্চেন দেখে না, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছিল যে সংকীর্ণ ভূখণ্ডটি তার নাম কি? পানামা যোজক হবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম কি? সুপিরিয়র হ্রদ হচ্ছে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। 6 নম্বর কোশ্চেন দেখে যাবো, যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি? অ্যান্সার হবে মিসিসিপি মিসৌরি নদী। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে অঞ্চলটি অবস্থিত তার নাম কি? অ্যান্সার হবে লরেন্সীয় মালভূমি বা কানাডীয় সিল্ট অঞ্চল। 8 নম্বর কোশ্চেন দেখে নাও, পঞ্চহ্রদ অঞ্চলে যে নদীটি অ্যাপোলিসিয়ান পার্বত্য অঞ্চলকে লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে সেই নদীটির নাম কি? অ্যান্সার হবে সেন্ট লরেন্স নদী। 9 নম্বরে দেখে নাও, পানামা খালটি কত সালে কাটা হয়েছিল? 1914 সালে। 10 নম্বর কোশ্চেন দেখে যাও, কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনিস নদীর উপর। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতটির নাম কি? অ্যান্সার হবে নায়াগ্রা জলপ্রপাত। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এক কথায় কি বলা হয়? অ্যান্সার হবে পশ্চিমের কার্ডিলেরা বা কর্ডিলেরা। 13 নম্বর কোশ্চেন দেখে নাও, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটির নাম কি? অ্যান্সার হবে আন্দিজ পর্বতমালা। 14 নম্বর কোশ্চেন দেখে নাও, পম্পাস শব্দের অর্থ কি? পম্পাস শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ সমভূমি। স্প্যানিশ ভাষায় হচ্ছে এর অর্থ বিশাল তৃণভূমি। 3 থেকে যে কোশ্চেনগুলো আছে এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। 3-এর 1 দেখে নাও, অনেক উঁচু মেঘে জল কি অবস্থায় থাকে? অ্যান্সারটা দেখে নাও, অনেক উঁচু মেঘ যেমন সিরাস মেঘ উচ্চতা বেশি হয়, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, তাই জলকণাগুলি অতি ক্ষুদ্র বরফকণা বা তুষারকণা হিসেবে থাকে। পাশে একটা সিরাস মেঘের ছবি দেওয়া আছে দেখো। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, 3-এর 2, অধঃক্ষেপণ কাকে বলে? অ্যান্সার দেখে নাও, মধ্যাকর্ষণ শক্তির টানে বায়ুমণ্ডলকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু বা বরফকণা রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে অধঃক্ষেপণ বলে, যেমন বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন? প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত হওয়ার কারণগুলি হলো, তৃণভূমির প্রাচুর্য এখানে বেশি, এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে আলফালফা ঘাস জন্মায় যা গবাদি পশুর প্রধান খাদ্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হিম শীতল জলবায়ু, শীতল জলবায়ুর কারণে দুধ ও দুগ্ধজাত দ্রব্য বেশি দীর্ঘক্ষণ ভালো থাকে। 3 নম্বর কারণ হচ্ছে উন্নত পরিকাঠামো, উন্নত সংরক্ষণ ব্যবস্থা এবং আধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ যন্ত্রপাতির ব্যবহার, এই জন্য হচ্ছে উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত। 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও, পম্পাস কাকে বলে? দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও উরুগুয়ের লা প্লাটা নদী অববাহিকা বিস্তীর্ণ সমতল ঘাসজমি বা তৃণভূমিকে পম্পাস বলে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখে নাও। 4-এর দিকে যে কোশ্চেনগুলো আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে যে কোনো 4টি।
চারের একে দেখো, মেঘ কিভাবে সৃষ্টি হয়? এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে। মেঘ জলীয় বাষ্প দিয়ে তৈরি। সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর বা মহাসাগরের জল কি হচ্ছে উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে। পাশে নিচে একটা ছবি দেওয়া আছে, দেখো পাশে একদম দেখো ছবিটার নিচে ইভাপোরেশন হচ্ছে, মানে বাষ্পীভবন হচ্ছে। কি হবে? ওই সমুদ্র, নদীর জল কি হচ্ছে সূর্যের তাপে বাষ্পীভবন হচ্ছে, হয়ে কি হচ্ছে বায়ুতে মিশছে। এছাড়া গাছপালার বাষ্পমোচন। আর উল্টো দিকে দেখো, গাছ বাষ্পমোচন করছে। এর ফলে কি হচ্ছে? সমস্ত জলীয়বাষ্প গিয়ে বায়ুমণ্ডলে মিশছে। এই বাষ্প কি হচ্ছে, এই জলীয়বাষ্প বাতাসের চেয়ে হালকা বলে এটি সহজে উপর দিকে উঠে যাচ্ছে, এবং ওপরের শীতল বাতাস সংস্পর্শে এই জলীয়বাষ্প ধারণ ক্ষমতা তত কমে যায়। ধীরে ধীরে আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছে এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এইভাবে হচ্ছে মেঘ সৃষ্টি হয়। এই কোশ্চেনটার অ্যান্সার এখানে হচ্ছে আগের ভিডিওগুলো দেখতে পারো, সেখানে অনেক ভালো করেই বলা আছে। বড় কোশ্চেনের ক্ষেত্রে দেখে আসবে, সেইখান থেকে নিয়ে পড়বে। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার? জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বড় জলবিন্দুতে পরিণত হয়। যখন এই জলবিন্দুগুলো বায়ুমণ্ডল আর ভেসে থাকতে পারে না, তখন তাপ পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে নিচে ঝরে পড়ে। একেই বৃষ্টিপাত বলে। উৎপত্তি ও প্রকৃতি অনুযায়ী বৃষ্টিপাত সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত, একটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর একটা হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টিপাত। নম্বর কোশ্চেনটা এবার দেখে নাও, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় এর প্রধান কারণগুলি নিচে দেওয়া হলো। এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে। উর্বর মৃত্তিকা, এখানকার পম্পাস অঞ্চলের 4 নদীর মৃত্তিকা অত্যন্ত উর্বর, যা কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী। 2 নম্বর কারণ হচ্ছে এখানকার অনুকূল জলবায়ু। এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং পর্যাপ্ত বৃষ্টিপাত শস্য উৎপাদনের জন্য সহায়ক। 3 নম্বরে এখানকার বিশাল সমভূমি, বিস্তীর্ণ সমতল ভূমি হয়। এখানে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে যন্ত্রপাতির সাহায্যে চাষাবাদ করা সহজ। 4 নম্বরে হচ্ছে অত্যাধিক উৎপাদন। এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়। গমের পাশাপাশি ভুট্টা, বার্লি ও তিসি উৎপাদনে এই অঞ্চল বিশেষ শীর্ষস্থানীয়। বিপুল পরিমাণে খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার দেশগুলির খাদ্যের চাহিদা মেটায় বলে তাই একে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। 4 নম্বর কোশ্চেনটা দেখে না, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা। এই অববাহিকার 3টি প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। বিশাল আয়তন ও জলপ্রবাহ, এটি বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা, যা প্রায় 70.5 লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। আমাজন নদী প্রতি সেকেন্ডে বিশাল পরিমাণ জল, প্রায় 2,09,000 ঘনমিটার বা কিউবিক মিটার সমুদ্রে নিক্ষেপ করছে। 2 নম্বর হচ্ছে জলবায়ু চিরহরিত অরণ্য। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হয়, এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত, উষ্ণ আবহাওয়া থাকে। এর ফলে এখানে বিশ্বের গভীরতম দুর্ভেদ্য চিরহরিত ক্রান্তীয় বৃষ্টি অরণ্য গড়ে উঠেছে, যা সেলভা নামে পরিচিত। ভূপ্রকৃতি, এই অববাহিকার পশ্চিমে আন্দিজ পর্বতমালা, উত্তরে গায়ানা উচ্চভূমি এবং দক্ষিণে ব্রাজিলীয় উচ্চভূমি অবস্থিত। এই 3 দিকের উচ্চভূমির ঢাল বেয়ে নেমে আসা অসংখ্য উপনদী আমাজনের সাথে মিলিত হয়ে এই বিশাল অববাহিকার সৃষ্টি করেছে। এগুলোই হচ্ছে 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য। এই কোশ্চেনটাও অনেকবার হয়েছে, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে মূলত দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনায়। নিচে ছবিগুলো দেওয়া আছে, দেখতে পারো। শীতল সামুদ্রিক জলবায়ু বা ব্রিটিশ তুল্য জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। কি কি জলবায়ুর বৈশিষ্ট্যগুলো দেখেন। তাপমাত্রা, শীতল পশ্চিমা বায়ুর প্রভাবে এখানকার তাপমাত্রা সারা বছর বেশ কম থাকে। গ্রীষ্মকালে আবহাওয়া মনোরম থাকলেও শীতকালে বেশ ঠান্ডা অনুভূত হয়। 2 নম্বর কারণ হচ্ছে বৃষ্টিপাত। পশ্চিমা বায়ুর গতিপথে অবস্থিত হয়, এখানে সারা বছরই পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। দক্ষিণ চিলির পার্বত্য অংশে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। 3 নম্বর হচ্ছে বায়ুর প্রভাব। সারা বছর প্রবল বেগে শীতল ও আর্দ্র পশ্চিমা বায়ু এই অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হয়। এর বৈশিষ্ট্য কি? এখানকার আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকে এবং আবহাওয়া সবসময় আর্দ্র ও স্যাঁতসেঁতে প্রকৃতির হয়। এই চরম দক্ষিণ প্রান্তে, যেমন তিয়েরা দেল ফুয়েগা, জলবায়ু কিছুটা তুন্দ্রা প্রকৃতির হয়ে থাকে। দক্ষিণ প্রান্তের নাম কি? তিয়েরা দেল ফুয়েগো। এখানকার জলবায়ু কি? তুন্দ্রা প্রকৃতির হয়ে থাকে। এখানে প্রবল ঠান্ডা ও তুষারপাত দেখা যায়। 5 এর দিকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও।
এক নম্বরে দেখো, পশ্চিমবঙ্গ কাকে বলে শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো। কর্কটীয় মকর উচ্চচাপ বলয় থেকে ও যথাক্রমে সুমেরবৃত্ত কুমেরবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় থেকে প্রভাবিত বায়ুকে পশ্চিম বায়ু বা ওয়েস্টার্লিচ বলে। এবার পশ্চিম দিক থেকে প্রভাবিত হয়ে বলে এর নাম পশ্চিমা বায়ু। ছবিতে দেখো গ্রিন কালার এবং সবুজ রঙে দেখানো আছে দুই গোলার্ধে 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ প্রিভেলিং ওয়েস্টার্লিচ লেখা আছে দেখো, আর 30 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি সাউথ সেখানে প্রিভেলিং ওয়েস্টার্লিচ লেখা আছে দেখো। এটি হচ্ছে পশ্চিমা বায়ু দুই গোলার্ধে। এর শ্রেণীবিভাগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর একটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। অর্থাৎ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু কি উত্তর গোলার্ধে অর্থাৎ উপরের দিকে নর্থ পোলে, উত্তর গোলার্ধে যেটা 30 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থের মধ্যে। উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যাওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে সামান্য ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে প্রভাবিত হয়। এই বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। আর দেখো উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুটা কোনটা, দক্ষিণ গোলার্ধে অর্থাৎ 30 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি সাউথের মধ্যে। সেটা হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে অর্থাৎ মকরীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিম বায়ু কুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় দিকে ছুটে যাওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে সামান্য বাঁ দিকে মেঘে উত্তর পশ্চিম দিকে প্রভাবিত হয়। এই বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও। পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যগুলি হলো উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রভাবিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত ও নিম্নচাপ বলয় দিকে প্রভাবিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে প্রভাবিত হয়। তাই এর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এগুলো আগে পড়ে এলে সেগুলোই বৈশিষ্ট্যতে লেখা আছে। 3 নম্বরে দেখো, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় ঘর্ষণের কারণে বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। এটা একটা মনে রাখবে, ভাইটাল পয়েন্ট। এবার 2 নম্বর কোশ্চেন দেখে নাও। মৌসুম বায়ু বলতে কি বোঝো, এর সংক্ষিপ্ত পরিচয় দাও। মৌসুম বায়ু হলো একটি সাময়িক বায়ুপ্রবাহ যা ঋতু পরিবর্তনের সাথে সাথে তার গতির দিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে। ঋতু পরিবর্তনের সাথে সাথে তার গতিটা সম্পূর্ণভাবে পরিবর্তন করে। আমরা জানি মৌসুমী শব্দটি আরবি শব্দ মাউসিম থেকে এসেছে, যার অর্থ হলো ঋতু। মূলত ঋতুভেদে স্থলভাগ ও জলভাগের উষ্ণতা পার্থক্যের কারণে বায়ুর সৃষ্টি হয়। এই কারণে হচ্ছে গ্রীষ্মকাল দেখবে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রভাবিত হয়ে থাকে মৌসুমী বায়ু, কারণ ঋতু পরিবর্তনের সাথে সাথে। আর শীতকালে হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এবারে সংক্ষিপ্ত পরিচয়টা দেখে নাও। এর উৎপত্তি গ্রীষ্মকালে স্থলভাগ জলভাগের তুলনায় বেশি উত্তপ্ত হয়, সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে আর্দ্র বায়ু স্থলভাগের দিকে ধাবিত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বলে, যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রভাবিত হয়। আর প্রকৃতি কেমন, গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু সমুদ্র থেকে আসার সময় প্রচুর জলীয়বাষ্প বহন করে আনে এবং বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে শীতকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে শুষ্ক বায়ু প্রভাবিত হয়, যাকে শীতকালীন মৌসুমি বায়ু বলা হয়, যেটা উত্তর পূর্ব দিক থেকে প্রভাবিত হয়। এর প্রভাব কি ভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেমন ভারত বাংলাদেশ, এখানে কৃষিকাজ এবং জলবায়ুর উপর এই বায়ুর গভীর প্রভাব রয়েছে। ভারতের মতো কৃষি প্রধান দেশে চাষাবাস অনেকাংশেই মৌসুমী বায়ুর সৃষ্টির উপর নির্ভরশীল। এই কোশ্চেনগুলো আগের ভিডিওগুলো খুব ভালোভাবে বুঝিয়েছি, সেখানেও দেখে আসতে পারো। এবার 3 নম্বরে দেখো, আয়ন বায়ু কাকে বলে শ্রেণীবিভাগ করে এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে বলছি। আয়ন বায়ু বা ট্রেড উইন্ডস কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে প্রভাবিত বায়ুকে আয়ন বায়ু বলা হচ্ছে। অর্থাৎ দেখো 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে, যেটা হচ্ছে ইকুয়েটর মাঝখানের দিকে ছুটে আসছে তীর চিহ্ন দিয়ে, দেখো ছবিতে দেওয়া আছে। সেটা হচ্ছে আয়ন বায়ু, লেখা আছে দেখো নর্থ ইস্ট ট্রেড উইন্ড, এনি ট্রেড উইন্ডস লেখা আছে সাউথ ইস্ট ট্রেড উইন্ডস। এবারে দেখো এর দুভাগে ভাগ করা যায়, যেটা ছবিতে দেওয়া আছে নর্থ ইস্ট ট্রেড উইন্ডস বা উত্তর পূর্ব আয়ন বায়ু। সেটা দেখো উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে ফেরেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে প্রভাবিত হয়। আর একটা দেখো সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বাম দিকে বেঁকে প্রভাবিত হয়। দুটোই কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে প্রভাবিত হচ্ছে। এবারে দেখো আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে। আয়ন বায়ু কি দক্ষিণ উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে বায়ু প্রভাবিত হয়, ছবিতে দেখলে। 2 নম্বর পয়েন্ট দেখো, উত্তর গোলার্ধে আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে সোজা প্রভাবিত না হয়, ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রভাবিত হয়, আগেই পড়লে। তাই এই বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। আর 3 নম্বর দেখে না, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ফেরেলের সূত্র অনুযায়ী বাঁ দিকে বেঁকে প্রভাবিত হয়, তাই এই বায়ু কি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। মোটামুটি ক্লিয়ার। যদি বুঝতে না পারো আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, সেখানে আরো ভালো করে বুঝিয়েছি ছবি দিয়ে। আর এছাড়া বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, আমি আবার নয়তো একটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।
এবার 4 নম্বর কোশ্চেন দেখে নাও। চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? এটাও আগে পড়েছে। বৃষ্টির ছায়া অঞ্চল। চেরাপুঞ্জি হচ্ছে আমার প্রতিবাদ ঢালে অবস্থিত, শিলং হচ্ছে অনুবাদ ঢালে অবস্থিত। আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তাও একবার বলছি, চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব মাত্র প্রায় 55 কিমি হওয়া সত্ত্বেও এদের মধ্যে বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য দেখা যায়। প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হয়েছে। দেখো, অবস্থানগত বৈশিষ্ট্য। অবস্থানগত বৈশিষ্ট্য কি? চেরাপুঞ্জি হচ্ছে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে অবস্থিত। অর্থাৎ পাশে একটা স্কেচ ছবি দেওয়া আছে, দেখো, যেদিকে গাছগুলা হয়ে আছে সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল বা ওয়াইন্ডওয়ার্ড সাইড। সেখানে কি হচ্ছে, এটা যদি খাসি পাহাড় ধরে নিই তাহলে হচ্ছে এখানে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে বাধা খাচ্ছে প্রথমে। এর ফলে কি হচ্ছে, মেঘ হচ্ছে উপর দিকে উঠে গিয়ে সেই মেঘ কি হচ্ছে এই ঢালে অর্থাৎ যেই ঢালে গাছগুলো আছে ছবিতে দেখো সেখানে প্রতিবাদ বৃষ্টিপাত ঘটাচ্ছে, অর্থাৎ প্রতিবাদ ঢালে হচ্ছে সেলোৎকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর অন্যদিকে বিপরীত ঢালে কি অবস্থিত? শিলং অবস্থিত। যদি খাসি পাহাড় হয় তার উল্টো দিকে শিলং অবস্থিত। সেখানে কি হচ্ছে উত্তর ঢাল অর্থাৎ অনুবাদ ঢাল সেখানে। এবারে কি হচ্ছে, বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হচ্ছে। কি হবে, মৌসুমি বায়ু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত যখন ঘটিয়ে দিচ্ছে তারপরে কি হচ্ছে, বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে। সে হচ্ছে কি হচ্ছে, নিচে নামার সময় বায়ুর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং ঘনীভবন কম হয়। এই কারণে শিলং একটি বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। এই কোশ্চেনগুলো আগের ভিডিওতেও ভালোভাবে বুঝিয়েছি, আবার একবার দেখে আসতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতটুকু পর্যন্ত। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করো, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, একটা লাইক করে দেবে, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও।